তা আপনার ফিরতে ফিরতে তো 2-1 দিন লাগবেই। এই সময়টা মহারাজকে যে পাঁচনটা দিলেন তা নিশ্চয়ই কাজ করবে। এখন কিছুটা কাজ করবে, কিন্তু আসল ওষুধ না পড়লে মহারাজ পুরোপুরি সুস্থ হবেন না। আচ্ছা, বুঝলাম। মহারাজ অসুস্থ, রাজবৈদ্য যাচ্ছে ভিন রাজ্যে ওষুধ আনতে। হ্যাঁ, এটাই সুযোগ। আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে রাজ্য ছারখার করে দেবো একেবারে। আমাকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করে রাস্তার ভিখারি বানানোর প্রতিশোধ নেব। যাই যাই, পিছু পিছু গিয়ে আরো কথা শুনে নি। হ্যাঁ, না না, আমি একা কি করতে পারি? তবে হ্যাঁ, মহারাজের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাকে আটকানোর চেষ্টা আমি করবই। তুমি মুন্ডু করবে? আমি যা ভেবে রেখেছি তা আটকানোর সাধ্য কারোর নেই। ওই তো লোক পেয়ে গেছি। একেই রাজবৈদ্য সাজিয়ে নিয়ে যেতে হবে। আগে আগে একটু কথা বলে নি। হ্যাঁ, কয়লা নিবেন নাকি হুজুর? হ্যাঁ, একেবারে খাঁটি কয়লা, শুকনা শুকনা, আগুন লাগাইলেই জইলা উঠবো। নিবেন নাকি হুজুর? না, আমি কয়লা কিনতে আসিনি, কিন্তু তোমাকে আমার দরকার। তুমি দেখতে একেবারে রাজবৈদ্যর মতো। তোমাকে রাজবৈদ্য সাজতে হবে। আমি সাজুম রাজবৈদ্য? এ কি কথা কইতাছেন? আমি কি বদ্যি নাকি যে লোক রে ওষুধ দিমু? আরে বাবা, সেরকম কিছু হবে না। মহারাজকে ঠিক ওষুধই দেবে। আসল রাজবৈদ্যকে আমি আটক করে রাখবো। তুমি রাজবৈদ্যের জায়গায় শুধু অভিনয় করবে। ওষুধ দিলে মহারাজ সেরে উঠবেন, আর তুমি অঢেল মোহর পুরস্কার পাবে। তার অর্ধেক তোমার আর বাকি অর্ধেক আমার। কি রাজি? রাজি না হইয়া উপায় আছে? আপনি যে মোহরের কথা কইলেন তা পাইলে মরতেও আমার কোনো ভয় নাই। আমরা গরিব মানুষ, মোহরের লোভ আমাগো থাকবই। ঠিক আছে, এবারে কন কি করতে হইব সেটাই কন। তেমন কিছুই নয়। রাজবৈদ্য যে পথ দিয়ে ফিরবে সেই পথে আমাদের অপেক্ষা করতে হবে। বৈদ্যমশাই ওই রাস্তায় আসলেই আমরা তাকে ধরে আটকে রাখবো একটা ঘরে। তারপর তুমি যাবে মহারাজের কাছে ওষুধ নিয়ে। তোমার ওষুধ খেয়ে মহারাজ সুস্থ হয়ে উঠবেন, আর তুমি পাবে অঢেল মোহর। হ্যাঁ, ঠিক বিশ্বাস হইতাছে না। আপনি কে সেটাই তো জানলাম না। হঠাৎ করে আইসা আমারে রাজবৈদ্য সাজাইয়া মোহর দিতাছেন। আমি তো ভাবতাছি এটা সত্য না ভগবানের লীলা। আমি ভগবান, তোমাকে আশীর্বাদ দিলাম। আপনি ভগবান? প্রণাম প্রণাম প্রভু, প্রণাম। শেষ পর্যন্ত দেখা দিলেন। আমি তো ভাবতেই পারতাছি না। ভগবান প্রণাম, প্রণাম ভগবান, প্রণাম। পথ বড় দুর্গম, কিন্তু যাই হোক এতটা রাস্তা আসা সার্থক হয়েছে। ওষুধটা পাওয়া গেছে। এই শেকড়টা মহারাজকে সুস্থ করে তুলবে। ওই যে লোকটা আসছে, সেই রাজবৈদ্য। ওকে গিয়ে ধরতে হবে, ধরে আটকে রাখতে হবে। হ্যাঁ, আরে এরে তো একেবারে আমার মতো দেখতে। কি কইরা হইল প্রভু? মাঝে মাঝে আমারও একটু মজা করতে ইচ্ছে করে, তাই রাজবৈদ্যের মতন করে আমি তোমাকে বানিয়েছি। আপনি যখন বানাইছেন তখন ঠিকই করছেন। এবার পাল্টা পাল্টি হইব, তাই তো? এখন চুপ করে থাকো। রাজবৈদ্য কথাবার্তা শুনতে পেলে পালাবে। হ্যাঁ, যাক, প্রায় ঘরে ফিরে এসেছি। এই জঙ্গলটা পেরিয়ে গেলেই নগর। চলো এবার গিয়ে রাজবৈদ্যকে ধরে ফেলি। তারপরে চোখ বেঁধে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে বন্দি করে রাখি। আরে আরে, কে রে? কে কে আমার চোখ বেঁধে ফেললি? কে? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। ইরে ইরে, আমার আমার হাত পাও বেঁধে ফেলছে। আরে আরে, কারা তোরা? কারা? অনেকদিন ধরে বৈদ্যগিরি করেছেন, এবার একটু বিশ্রাম নিন। ছাড়ো 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 বলছি। আমি আমি মহারাজের জন্য ওষুধ দিয়ে যাচ্ছি। আমাকে আমাকে এইভাবে আটকিও না। আমাকে ছাড়ো ছাড়ো। এবার আপনার চোখ খুলে দিচ্ছি, দেখুন তো চিনতে পারছেন কিনা। আরে আরে, ভগবান যে, তুমি এখানে কি করছো? আর আরে, এই লোকটাকে একদম আমার মতো দেখতে। এটা কি করে হলো? হইল মানে আপনি ভগবান রে অপমান করেন? আপনার সাহস তো কম নয়। আপনি আর রাজবৈদ্য নন, এখন থেকে আপনার জায়গায় রাজবৈদ্য হবে এই লোকটা। হ্যাঁ, কি মিল দেখছেন আপনার সঙ্গে? দিন ওষুধটা দিয়ে দিন। কেন দেব? হ্যাঁ, কেন দেব?
এই ওষুধ আমি কত কষ্ট করে জোগাড় করেছি, আর আর আমি তোমাকে কেন দেব? না দিলে মহারাজ বাঁচবেন না, আর মহারাজ রক্ষা পেলে আপনার রাজবৈদ্যগিরিও আর করা হবে না। ব্যাস শোনো নকল বৈদ্য, রাজসভায় একটা ভুড়িওয়ালা মোটা সোটা লোক আছে, হ্যাঁ, সবাই তাকে গোপাল বলে ডাকে। তাকে এড়িয়ে যাবে, লোকটা ভয়ানক বুদ্ধিমান, তার সঙ্গে বুঝে শুনে কথা বলবে, কেমন? আজ তো রাজবৈদ্যর ফেরার কথা, কখন ফিরবে কে জানে, খুব দুশ্চিন্তা হচ্ছে। এসে গেছেন রাজবৈদ্য মশাই এসে গেছেন। আর কোনো চিন্তা নেই, এবার মহারাজ ভালো হয়ে উঠবেন। উমা আসুম না কেন? হ্যাঁ, মহারাজের শিকড়টা বাইকটা খাওয়াইয়া দিতে হইব। মহারাজ একেবারে লাফালাফি শুরু কইরা দিব। কি রাজবৈদ্যর ভাষা বদলে গেল কি করে? অবাক কাণ্ড! বাবা, মহারাজ লাফালাফি শুরু করে দেবেন? বাবা, আপনি তো নিজেই লাফালাফি শুরু করে দিয়েছেন, নইলে আপনার মুখে তো এরকম ভাষা কখনো শুনিনি। আরে বাবা, ওষুধ আনতে গিয়া আমিও একটা ওষুধ খাইয়া নিছিলাম, ব্যাস ব্যাস আমার ভাষাও বদলাইয়া গেল। তা আমি কি করুম, এখন এই ভাষাতেই কথা কইতে হইব, আস্তে আস্তে এই ভাষা কাইটটা যাইব। এখন চলেন চলেন চলেন, মহারাজরে ওষুধ খাওয়াইতে হইব, চলেন। হ্যাঁ, চলুন। একটা গন্ডগোল তো আছেই, দেখি কোনো বুদ্ধি বার করতে পারি কিনা। এই লোকটাই তাহলে গোপাল, হ্যাঁ? এর কাছ থেকেই আমারে দূরে দূরে থাকতে কইছে ভগবান। ঠিক আছে, দূরেই থাকুন। আমি যে পারি না রানী, পেটের অসহ্য ব্যথা নিয়ে আর কতদিন থাকা যায়? রাজবৈদ্য কি এখনো আসেনি? আমি যে আর পারছি না। আজকেই তো ওনার আসার কথা, এক্ষুনি আসবে। আপনি একটু অপেক্ষা করুন মহারাজ। আমি একাই পারুম, এবার আপনি আসতে পারেন। আমারে কি রাজবাড়ি চিনাইতে হইব? এটাই তো মহারাজার ঘর। আমি যাই, ভেতরে ঢুকি, এক্ষুনি ওষুধ দেওয়ানের দরকার। আরে এটা কি করছেন বৈদ্য মশাই? এটা তো রানীর স্নানের ঘর, আপনি সেখানে ঢুকে পড়ছেন। সবকে ভুলে গেলেন নাকি? লোকটা নিশ্চয়ই নকল রাজবৈদ্য, নইলে মহারাজের ঘর ভুলে যায় না। একটু নজর রাখতে হবে। না মানে এতদিন পর আইলাম তো, তাই বই লাগেছিলাম। চলেন মহারাজের ঘরটা চিনাইয়া দেন, চলেন। বুঝলাম। এর ওষুধ কি মহারাজকে খাওয়ানো উচিত হবে? মনে হয় লোকটা রাজবৈদ্যকে আটক করে ওষুধ নিয়ে এসেছে, নইলে মহারাজকে ওষুধ খাওয়ানোর সাহস পেত না। ঠিক আছে, আগে ওষুধটা তো খাওয়ানো যাক। রাজবৈদ্য আর আসবে না রানী। আমি এভাবেই মরে যাব। কে আপনাকে মরতে দিচ্ছে মহারাজ? এই দেখুন, রাজবৈদ্য চলে এসেছে। বৈদ্য তুমি এসে গেছো। আমি তো তোমার প্রতীক্ষাতেই আছি। দাও আমাকে ওষুধ দাও বৈদ্য, ওষুধ। দিতাছি, দানা এই সেই শেকড়টা চিবাইয়া খান, আর এই শেকড়ের গুঁড়া জল দিয়ে গিলা ফেলেন। এ কি বৈদ্য মশাই, আপনার ভাষাটা এভাবে বদলে গেল কেন? আরে আমার পেটের ব্যথাটা ক্রমশ কমছে। রাজবৈদ্য, তুমি আমার প্রাণ বাঁচালে, তোমাকে আমি মোহর দিয়ে ভরিয়ে দেব। কতদিন বাদে পেটের অসহ্য ব্যথাটা কমে গেল। আমার কাজ আমি করছি, এবার আমারে মোহর দেন। আপনি কইছেন ওষুধ দিবেন, তাই যেন হয় মহারাজ। রাজবৈদ্য নিজের থেকে মোহর চেয়ে নিচ্ছে, অবাক কাণ্ড! এটা তো হতে পারে না। ঠিক আছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। আমার চোখে যখন একবার খটকা লেগেছে, তখন ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। রানী, রাজবৈদ্যকে এক ঘড়া মোহর দেবার ব্যবস্থা করে দাও। শোন, ওই রাজবৈদ্যর ওপর নজর রাখতে হবে। মনে হচ্ছে লোকটা নকল বৈদ্য সেজে এসেছে। তোরা লোকটার উপর নজর রাখবি, বাকিটা আমি দেখছি। তুমি চিন্তা করো না, আমরা দুবেলা লোকটার উপর নজরদারি করব।
ও গোপালের বউ কি সব কাণ্ড হচ্ছে শুনেছো? রাজবৈদ্যর ওষুধ খেয়ে নগরে সবার পেটে ব্যথা হচ্ছে। সে কি সাংঘাতিক ব্যথা, একেবারে কাটা ছাগলের মতো ছটফট করছে। তোমার স্বামীকে বলো না মহারাজের কাছে নালিশ জানাতে। তো সব কাণ্ড ঘটে গেছে আর আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, আমি আমার কর্তাকে সব খুলে বলবো, দেখি কোনো সুরাহা করা যায় কিনা। শুনেছো কি সব কাণ্ড হচ্ছে? বৈদ্য মশাইয়ের ওষুধ খেয়ে নগরে সবার পেটে ব্যথা হচ্ছে। সে ব্যথা নাকি মারাত্মক। হ্যাঁ, আমিও শুনেছি মহারাজের কাছে বিষয়টা তুলতে হবে। কোনটা যে কোন অসুখের ওষুধ তা তো জানি না। এত লোক আসছে ওষুধ নিতে। যাও, কালকেই পালিয়ে যাব, ভগবান অপেক্ষা করছে। শুনলি, কালকের এই নকল বৈদ্য চলে যাবে ভগবানের কাছে। তার মানে সেই শয়তানটা এখনো এখানেই আছে আর খারাপ কাজগুলো করে যাবে। চল চল, দাদুকে সব খুলে বললি গিয়ে। এই বৈদ্য যে নকল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রমাণ করব কি করে? মহারাজ তো বিশ্বাসই করতে চাইবেন না। দাদু, আমরা নিজের কানে শুনে এসেছি এই বৈদ্য না আসল বৈদ্য নয়। দেখতে একদম এক বলে ভগবান একে পাঠিয়েছে। ভগবান? ও এখনো এই নগরেই আছে? আচ্ছা, তার মানে ও এখনো শয়তানি করে যাবার চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কাল এই নকল বৈদ্য যাবে ভগবানের কাছে। তাহলে তোরা ওর পিছু পিছু যাবি, তোদেরও চেনে না, আর রাস্তায় দাগ কাটতে কাটতে যাবি যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে দাদু, ও বেরোলেই আমরা ওর পিছু পিছু যাব। এবার যাইতে হইব, ভগবান অপেক্ষা করতেছে। এই লোকটা এক্ষুনি ভগবানের কাছে যাবে, আমাদের ওর পিছু পিছু যেতে হবে। চল, একটা লাঠি দিয়ে রাস্তায় দাগ কাটতে কাটতে যাব, যাতে দাদু বুঝতে পারে আমরা কোথায় গেছি। যাক, ভালোই ভালোই কাজটা হয়ে গেল। এত মোহর আমার 3 পুরুষের কেউই দেখেনি। কিন্তু কিন্তু ভগবানকেও তো ভাগ দিতে হবে, নইলে ভগবান একবার রেগে গেলে আমি তো শেষ হয়ে যাব। শুনলি কি বললো? আর আমরা রাস্তায় দাগ কাটতে কাটতে ওর পেছন পেছনই যাচ্ছি। আরে, বাড়িতে তালা দেওয়া, তার মানে নকল রাজবৈদ্য পালিয়েছে। চিন্তার কিছু নেই, পিছনে গুলটে আর ন্যাপলা আছে। ওই তো রাস্তায় দাগ কাটা আছে, তার মানে ওরা পিছনেই যাচ্ছে। আমি ওই দাগ ধরেই ওদের পিছু নিচ্ছি। হে ভগবান, এই নিন আপনার ভাগের মোহর। এবার আমি যাই। না না, তোমাকে আমি ছাড়ছি না, এখনো কত কাজ বাকি। না না, আমি আর কোনো কাজ করতে পারুম না। মহারাজের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ আপনি আমারে দিয়া করাইতে পারবেন না। আপনি কিসের ভগবান মশাই? এতক্ষণ দাগ দেখে দেখে এইখানে এসেছি। ওই তো একটা বাড়ি, এইখানে দাগ শেষ হয়ে গেছে, তার মানে এখানেই ওরা আছে। কিন্তু গুলটে আর ন্যাপলা কোথায়? ওই তো গুলটে আর ন্যাপলা, এই ঘরেই ওরা আছে। ওদের বাইরে আনতে হবে। শোন, ওই যে কয়লাগুলি পড়ে আছে সেখানে গিয়ে তোরা আগুন জ্বালিয়ে দে। ধোয়া দেখে ওরা যেই বাইরে আসবে আমরা গিয়ে ঘরে ঢুকবো। বেটা, ভগবানকে পাকড়াও করতে হবে। আমি আগুন দিচ্ছি, দাদু তুমি পেছনে লুকিয়ে থাকো। একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, কে কোথায় আগুন লাগালো দেখতে হচ্ছে। এই রে, আমার কয়লায় আগুন ধরে গেলে তো সর্বনাশ। যাই 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 যাই, গিয়ে দেখে আসি, যাই। এটাই সুযোগ, দাদু যদি এইবার ঘরে ঢুকতে পারে। ওরা বেরিয়ে গেছে, এই সময় ঢুকতে হবে। গোপাল, গোপাল, তুমি এসেছো গোপাল। যাক যাক, বাঁচা গেল। এবার ওই শয়তান দুটো ধরা পড়বে। এই আমি ক্যাট হয়ে বসে রইলাম, দেখি আমাকে দেখে ভগবান কি করে। চল ন্যাপলা। চলুন ভগবান প্রভু, চলুন ঘরে ঢুকি। চলো যাই।
এসো এসো ভগবান, কতদিন পর তোমার দেখা পেলাম। তা আছো কেমন? ভালো তো? আরে গোপাল, তুমি এখানে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই উল্টে ন্যাপলা, দে বাড়িটাকে পুড়িয়ে, জ্যান্ত পুড়িয়ে মারি বদমাস ভগবান আর এই নকল রাজবৈদ্যকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা আগে বাইরে বেরিয়ে যাই, তারপর। আরে আমি তো ভগবানের কথা শুন নাই এই সব করলাম, আমারে প্রাণে মাইরেন না। আসল আসল ভগবানটা কে? কোন জন? ওই যে মোটা সোটা লোকটা, উনি হচ্ছেন আসল ভগবান। উনি যা বলবেন তাই করো, মহারাজের কাছে একটাও মিথ্যে কথা বলো না। উল্টে ন্যাপলা, তোরা দুজন ওদের বেঁধে টানতে টানতে রাজবাড়ি নিয়ে যা, আমি পিছন পিছন যাচ্ছি। কই কই কোথায় রাজবৈদ্য? আমার জীবন যে ফিরিয়ে দিয়েছে, কোথায় সে? এ কি, দুজন রাজবৈদ্য? এটা কি করে সম্ভব হলো? কিন্তু কে আসল আর কেই বা নকল? ইনি হচ্ছেন আসল বৈদ্য। ওনাকে রাস্তায় বন্দি করে এই নকল লোকটাকে এখানে পাঠানো হয়েছে আপনাকে ওষুধ দেবার জন্য। পরিবর্তে যত মোহর পাওয়া গেছে তাতে একজন লোকের সারা জীবন চলে যেতে পারে। আর দেখুন তো একে চেনেন কি না? আরে এ তো আমাদের ভগবান। আরে তাকে তো তাড়িয়ে দিয়েছিলাম, সে কোত্থেকে এখানে এলো? ভগবান কোথাও যায়নি, এখানে ঠ্যাং ভেঙে পড়েছিল। সুস্থ হবার পর আবার বদমাশি শুরু করে দিয়েছে। ওই এই কাণ্ডের নাটের গুরু। আর এই নকল রাজবৈদ্যর জন্যই আজ রাজ্যে এত অসুখ, এত বিসুখ, মানুষ এত কষ্ট পাচ্ছে। এদের কি শাস্তি হবে মহারাজ? এদের একটাই শাস্তি, রাজবৈদ্যর বাড়িতে যত জড়িবুটি আছে সব এদের খেতে হবে। ওরা গোপালের সামনে সেই সব পাচন জড়িবুটি খাবে, তারপর দেখি সেটা হজম করতে পারে কিনা। মহারাজ মহারাজ, আমার কোনো দোষ নাই মহারাজ, কোনো দোষ নাই। এই লোকটা নিজেরে ভগবান বইলা আমার এই কাজ করাইছে। আমি লোভে পইরা গেছিলাম মহারাজ, আমারে ক্ষমা করে দেন। আমাকে আপনি অন্যায়ভাবে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, আমি তার প্রতিশোধ নিতে এই কাজ করেছি। তবে যতদিন গোপাল আছে ততদিন এই কাজ আর করব না মহারাজ, আমাকে ছেড়ে দিন। বাবা ভগবান, এই পাঁচনটা খেয়ে নাও তো লক্ষ্মী ছেলে, দেখবে মাথা থেকে কেমন সব বদবুদ্ধি বার হয়ে যাচ্ছে। গোপাল যে ওষুধটা খাওয়ালে তাতেই আমার ব্রহ্মতালু ফুটো হয়ে সব বুদ্ধি বার হয়ে গেছে। আমার মাথায় আর কোনো কুবুদ্ধি নেই, সব সুবুদ্ধি। এই ওষুধটা ওকে খাওয়াও গোপাল, দেখবে দেখবে ও কেমন বোবা হয়ে যাবে। নাও আমার সন্টামনটা, ওষুধটা খেয়ে নাও তো। তোমাকে বোবা না বানালে যে তুমি আবার খারাপ কাজ করবে। আমার ধুতিতে হয়ে গেছে, আমি কি মাঠে যেতে পারি? পাগল, ভগবানকে কেউ মাঠে ছেড়ে দেয়? চলো আমিও তোমার সঙ্গে যাই। না না, দরকার নেই, আমার ধুতিতেই হয়ে গেছে। আরে গোপাল, এত সকালে বাজারে? হ্যাঁ, ঘুমটা তাহলে ভাঙলো। আসলে একটা স্বপ্ন দেখছিলাম বুঝলে, গিন্নি চিৎকারে গেল ঘুমটা চটকে। ঘুম ভেঙে কি দেখলে? দেখলাম রাজকুমারী যেই নদীতে নেমেছে স্নান করতে, অমনি তার আঙুলের হীরের আংটিটা পিছলে জলে পড়ে গেল। সেটা একটা বোয়াল মাছ মুখে করে নিয়ে জলে ডুব মারল। স্বপ্নটা তুমি কখন দেখেছো বলো তো? এই ধরো ভোরের বেলায়। একেই বলে কাকতালীয় ব্যাপার। ঠিক ওই সময়ই তো এই বোয়াল মাছটা আমার জালে ধরা দিয়েছে। নিয়ে দেখতে পারো, বলা তো যায় না, এটাই হয়তো সেই বোয়াল মাছটা হবে। যে তোমার স্বপ্নে পাওয়া রাজকুমারীর আংটিটা নিয়ে পালিয়েছে। হিরে যদি পাও তবে দেখিয়ে যেও কিন্তু, নইলে বড় দুঃখ পাবো। সে মাছ দেখেই বুঝেছি, হ্যাঁ, গিন্নি তোমার কাছে আসলো বলে। এই মাছের মুখটা খুব চেনা চেনা লাগছে গো, একবার এসে দেখে যাও না। হ্যাঁ, আমারও তখন থেকে খুব চেনা চেনাই লাগছিল। কি বলো তো? আয়নায় একবার নিজের মুখটা দেখে এসো, চিনতে পারবে। হ্যাঁ, চিনেছি, একদম আমার মতো তো। কিন্তু এ মাছের পেটে যে গুপ্তধন আছে সেটা জানো কি? না
মাছের পেটে গুপ্তধন, হ্যাঁ? তাহলে তোমার পেটেও গুপ্ত কিছু আছে, কেটে দেখতে হয়। আরে কাটোই না, কিছু না কিছু তো পাবেই। এটা মাছ না মুরগি কিনেছো? হ্যাঁ, এত ডিমওয়ালা মাছের কোনো স্বাদ হয়? হ্যাঁ, আচ্ছা, মাছের ডিমের বড়া কি খেতে খারাপ? হ্যাঁ, আজ বেশ জমিয়ে রাঁধো দেখি, জমিয়ে খাই। কিন্তু গুপ্তধন সেটা কোথায় গেল? হ্যাঁ, মনে হয় পুকুরের জলে রোজ কয়েকশো করে ডুব মারলেই একদিন না একদিন নিশ্চয়ই পাবো। আজ দেখি কয়েকটা ডুব মেরে গুপ্তধন পাই কিনা। কয়েকটা দিন ভালো ছিল লোকটা, ওহ, মাথাটা এবার বোধহয় সত্যি বিগড়েছে। বলে কিনা মাছের ডিমের ঝোল রাখতে হে পেট ছাড়বে, পেট। আমি কি করব? যাক, যতবার খুশি ততবার যাক। তার উপর নাকি পুকুরে কয়েকশো বার ডুব মারবে, তারপর ভাল্লুকের জ্বর নিয়ে তো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবেন। সেবা করতে গিয়ে মরবো আমি? না বাবা না, আমি এত কিছু করতে পারবো না। এলে রেখে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব। হ্যাঁ, মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত? নবাবের সবকিছু কুশল তো? হ্যাঁ মহারাজ, তিনি কুশলেই আছেন। আপনার কাছে একটা সাহায্য তিনি চেয়েছেন। আমাদের নবাবিতে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আছে, সেই রকমই একটা পুরাতন প্রাসাদ মেরামতি করতে গিয়েই এই নকশা তিনি পান। তার খুব আশা যে আপনার এই গোপাল ভাঁড়ই এই নকশার পাঠ উদ্ধার করতে পারবে। এমন ভাষায় লেখা যে কেউ পড়ে উঠতে পারেনি, তাই তিনি গোপালের সাহায্য চেয়েছেন। অবশ্যই যদি আপনি তা অনুমোদন করেন। এই নিন সেই গোপনীয় নকশা। এই নাও গোপাল নকশা। দেখো দেখি নবাবের কাছে আমার মান রাখতে পারো কিনা। আগে আপনি যখন আদেশ করেছেন তখন চেষ্টা করে দেখতে পারি। বলো, তোমার জন্য কি করতে পারি? কাজটা হলো, নবাব একটা নকশা পেয়েছেন পুরনো প্রাসাদ মেরামতি করতে গিয়ে। এতে কোনো গুপ্তধনের ইঙ্গিত আছে কিনা তা জানতে তিনি এটি মহারাজের কাছে পাঠিয়েছেন। নবাবের ইচ্ছে আমি এটি গোপনে রাখি। তা এটার একটা নকল করে রাখা কি সম্ভব আজ রাতেই? একবার দেখি তো নকশাটা, কিছু বার করতে পারি কিনা। আমি পরখ করে দেখেছি, কেউ ভাষা বুঝতে পারছে না, কারণ মনে হয় এটা উল্টো করে লেখা। ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। মোমের উপর ছাপ তুললেই আসল লেখাটা বেরিয়ে আসবে। তুমি আয়নাটা আনো তো, ওইখানে আছে। হ্যাঁ, আনছি। দেখো দেখো গোপাল, সামনে কোনো ভাষা দেখতে পাচ্ছ? আরে এ তো বাংলায় লেখা, তবে বেশ কয়েকটা সংকেত লেখা আছে, সেগুলি উদ্ধার করতে হবে। কিন্তু মন্ত্রী কি এই নকশা ছেড়ে দেবে? ও ঠিক চুরি করবে। তাই ভাবছি কি করব। চিন্তা করো না, আমি মোমের উপর ছাপ তুলে রাখছি, সেটাই আসল নকশা। এখন যেটা হাতে আছে সেটা চুরি গেলেও তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ওই উল্টো ভাষা আর কেউ পড়তেই পারবে না। এবার তোদের এমন একটা কাজ দেব, যদি করতে পারিস তবে এমন কপাল খুলবে না যে তোরা নিজেরাই নবাব হয়ে যাবি। একেবারে গুপ্তধনের সন্ধান পেয়ে যাব আমরা। এই কথা, আমাদের কাছে যা আছে সবই তো গুপ্তধন। আমরা কি সেটা কাউকে দেখাতে পারি? আর সেটা তো চোরাই মাল, সেটা গুপ্তধন কেন হতে যাবে? আরে আজে বাজে কথা বলে মন্ত্রী মশাইয়ের কথাটাই তো শুনতে দিচ্ছিস না। তুই একটু চুপ করবি? চুপ করবি? হ্যাঁ, যা বলছিলাম, গোপালের কাছে নবাবের পাঠানো নকশাটা আছে, ওটা চুরি করতে হবে। পারবি তো? একদম নিশ্চিন্ত থাকুন মন্ত্রী মশাই, নকশাটা আজ রাতের মধ্যেই আপনার হাতে চলে আসবে। গোপাল, এই নাও তোমার নকশা। এটা আর এখন কোনো কাজে লাগবে না, আসলটা আছে মোমের ছাপের উপর। তাহলে নবাবের পাঠানো নকশার আর কোনো কাজ নেই, তাই তো? তাহলে এটা নিয়ে যাও। কখন কোনটা কাজে লাগে তা তো আগে থেকে বোঝা যায় না। যাও যাও।
এবার আর কি পায়ের উপর পা তুলে আরাম করব। ঘটা, তুই এবার একটা বিয়ে করে ফেল। আর তো চুরি জচ্চুরি করে খেতে হবে না, বিয়ে করে সংসার কর, দেখবি কি মজা। বাজে কথা ছেড়ে যে কাজে এসেছি সেটার দিকে মন দে। হ্যাঁ, এমন ভাবে গোপালের ঘরে ঢুকতে হবে গোপাল যেন টেরই না পায়। ধুস, টের না পেলে চুরি করে কোনো মজাই নেই, বুঝলি? একটা আওয়াজ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে চোর এসে গেছে। ও এই হাই হাই হাই, এখন আমার কি হবে গো? কি আর হবে? নকশা যখন উনুনে দিয়ে দিয়েছো তখন কি আর তা ফেরত পাওয়া যাবে? উফ, নবাবের কাছে সম্মান একেবারে মাটিতে মিশে গেল। নবাবকে এখন কি জবাব দেবো বলো তো? কি শুনছি রে, গোপালের গিন্নি নবাবের নকশা পুড়িয়ে ফেলেছে? এই জন্যই বলেছিলাম তেলে কাঁঠাল আর গোঁফে গাছ, বুঝেছিস? ওরা এত দেরি করছে কেন? গোপাল কি ধরে ফেললো নাকি? ওরা যদি আমার নাম বলে দেয় তাহলে তো খুব মুশকিলে পড়ে যাব। কি রে, নকশা পেয়েছিস? না, এবারও হলো না। আমাদের কপালে গুপ্তধন নেই মন্ত্রী মশাই। আরে সে কথা পরে হবে, আগে বল নকশাটা কোথায়? গোপালের গিন্নি উনুনে আগুন জ্বালাতে গিয়ে নকশা পুড়িয়ে ফেলেছে। সেটা তোরা জানলি কি করে? নিজের কানে শুনে এলাম। গোপাল তার গিন্নিকে বলছে তোমার জন্যই আমার গুপ্তধন পাওয়া হলো না, আর তার গিন্নি হাউমাউ করে কাঁদছে। কি বলছিস রে তোরা? গোপালের গিন্নি নবাবের দেওয়া গুপ্তধনের নকশা পুড়িয়ে ফেলেছে। এবার নবাব তো ওকে শুলে চড়াবে। মহারাজও গোপালকে বাঁচাতে পারবে না। এক পক্ষে ভালোই হয়েছে, গুপ্তধন পেতাম কিনা জানা নেই, কিন্তু গোপালের এবার মুন্ডু কাটা যাবে। বাঁচলাম বাবা। কি বিজ্ঞানী, এত সকালে? না, তোমার মোমের নকশা হয়ে গেছে। গোপাল, এটা কিন্তু জল ভর্তি গামলার মধ্যে রাখতে হবে, নইলে গলতে শুরু করলে কিন্তু ছাপ উঠে যাবে, পড়তে অসুবিধা হবে। হ্যাঁ, কাল রাতে চোর এসেছিল, ভাগ্যিস আপনার কাছে রেখে এসেছিলাম। তা গামলায় কি আনলে গোপাল, তাও আবার রাজসভার মধ্যে? একটা মাছ মহারাজ, আপনাকে দেব বলে নিয়ে এসেছি। ইয়া বড় একটা বোয়াল মাছ, যার মধ্যে রাজকুমারী হীরের আংটি থাকলেও থাকতে পারে। তা বলে একেবারে রাজসভায় আনার কি দরকার ছিল? মহারাজ, চোরের ভয়ে আজকাল মাছ চোর খুব বেড়ে গেছে। দেখো গোপাল, তোমার কথার হিয়ালি ধরার মতো বুদ্ধি আমার নেই। যাই হোক গোপাল, এই নকশা রহস্যের কিছু কিনারা হলো? গোপাল কি বলবে মহারাজ? বলবো তো আমি। কেন তুমি বলবে কেন? গোপালকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তা তোমার এখানে বলার কি আছে? গোপালের কিছু বলার মুখ আছে মহারাজ? আপনার অবগতির জন্য জানাই, গোপাল গিন্নি ওই নকশা উনুন জ্বালাতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। তা যদি সত্যি গোপাল নকশা পুড়িয়ে ফেলে, তার ছাই তোমার কাছে এলো কি করে? না মানে, আমাকে বিপদে ফেলার জন্য গোপাল সেই ছাই আমার উনুনে রেখে এসেছিল। বাবা গোপাল, তোমার বুদ্ধি তো কম নয়। তা আসল ব্যাপারটা কি বলো তো? মহারাজ, নকশায় কি লেখা আছে তা আমি পড়ে ফেলেছি, তাই নবাবের নকশাটা আমি সত্যিই পুড়িয়ে ফেলেছি। যদি অন্য কারোর হাতে পড়ে তাহলে গুপ্তধন হাতছাড়া হয়ে যেতে পারে, তাই। তাহলে কি দেখে তুমি রহস্যের সমাধান করবে? মহারাজ, বিজ্ঞানীর সাহায্যে আমি নকশার একটা ছাপ মোমের উপর তুলে নিয়েছি। সেটা অত্যন্ত গোপনীয় স্থানে রাখা আছে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য আপনার একটু সময় আমি চেয়ে নিচ্ছি মহারাজ, অবশ্যই গোপনীয়ভাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আজ রাজসভা ভেঙে গেলেই আমি আর তুমি আলোচনায় বসবো। যথা আজ্ঞা মহারাজ, সভা ভঙ্গের পরে সব আপনাকে খুলে বলবো। ঠিক আছে, ঠিক আছে। মহারাজ, এই নকশাটা আসলে একটা হেঁয়ালি, উল্টো করে লেখা খাঁটি বাংলা।
কিন্তু উল্টো বাংলা পড়া কারোর পক্ষেই সম্ভব হয়নি। আমি আর বিজ্ঞানী সেই রহস্য উদ্ধার করে মোমের উপর ছাপ নিয়েছি। এই মোমের ছাপ আপনার হাতে দিলাম, দেখুন তো পড়তে পারেন কিনা। বাবা বাবা, চমৎকার পড়তে পাচ্ছি। এই যে একেবারে ছড়া, এর মধ্যে কি গুপ্তধনের সংকেত লেখা আছে? সেটা তো মুর্শিদাবাদ না গেলে বুঝতে পারবো না মহারাজ। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি রওনা দাও। আমি এই মোম ছাপ পাহারা দেওয়ার জন্য 10 জন পাইক বড়কন্দাজ পাঠাচ্ছি তোমার সঙ্গে। ঠিক আছে মহারাজ, আমি তৈরি হয়ে নিচ্ছি। শোন, তোদের মুর্শিদাবাদ যেতে হবে, গিয়ে উজিরের সঙ্গে দেখা করে সব খুলে বলতে হবে। সব খুলে বলে দেব, কোনো চিন্তা করবেন না আপনি। গুপ্তধন আমরাই পাবো, আজ রাতেই আমরা বেরিয়ে পড়ছি। আগে উজির সাহেব, আমাদের কৃষ্ণনগরের মন্ত্রী আপনার কাছে পাঠিয়েছেন। বলো বলো, কি করতে হবে বলো। গোপাল কিন্তু এখানেই আসছে, ও গুপ্তধনের রহস্য উদ্ধার করে ফেলেছে। তিনি আপনাকে বলতে বলেছেন গোপাল যেন এই কাজটা করতে না পারে। আপনি আমাদের দিয়ে আগে ভাগেই করিয়ে ফেললে গুপ্তধন আপনার হবে। কিন্তু গোপাল আমাকে বলবে কেন? ও তো নবাবকেই বলবে। সেখানে তো আপনিও থাকবেন। গোপাল যা করতে বলবে সেটা ভালো করে শুনে নিয়ে আগে ভাগেই আমাদের দিয়ে করিয়ে নেবেন। হ্যাঁ, বুদ্ধিটা মন্ত্রী ভালোই ভেবেছে। দেখি দেখি গোপাল কতটা বলে। আমি জানতাম গোপাল তুমি পারবে। গোপালের কোনো তুলনাই নেই। না না না, এত করে বলবেন না, এখনো কিন্তু গুপ্তধন উদ্ধার হয়নি। তাহলে বলে ফেলো গোপাল, তোমার বুদ্ধির ঝোলাটা এবার খোলো। কি পেলে সেটা তো বলবে নিশ্চয়ই। আসলে হুজুর, বিষয়টা সবাই উদ্ধার করতে পারতো, কিন্তু যিনি এই হেয়ালি লিখে গেছেন তিনি খুবই বুদ্ধিমান। পুরোটাই উল্টো বাংলায় লিখেছেন, তাই কেউ সেটা পড়তে পারেনি। আমি সেটা বুঝতে পেরেছিলাম, তাই মোমের উপর ছাপ নিয়ে নিয়েছি। এই দেখুন, এই দেখুন সেই মোমের ছাপ। এবার পড়তে থাকুন। পেল্লাই যত কেল্লা আছে সেখান থেকে 400 পা, পূবেও না দক্ষিণেও না, উত্তরে আছে বেগুন্ধা। এর মানে তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি পেরেছো? জি হুজুর। আচ্ছা, এখানে পেল্লাই নামের কোনো কেল্লা আছে? তার খোঁজ পেলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখানে আশেপাশে তো কেল্লার কোনো অভাব নেই, তবে তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসময় বেগুন্ধা বলে একটা গ্রামের জমিদার ছিলেন পেল্লাই খান, আর একটা কেল্লা আছে। ব্যাস, তবে তো হয়েই গেল, ওখানেই যেতে হবে। মনে হচ্ছে পেল্লাই যত কেল্লা শব্দের মধ্যেই সমাধান লুকিয়ে আছে। আজ রাতেই ওখানে যাওয়া ভালো। নবাব, রাতে ওই রাস্তা খুব বিপজ্জনক, তার চাইতে সকালেই বরঞ্চ যাওয়া ভালো। ঠিক কথাই বলেছে উজির, কাল সকালে যাওয়াই ভালো। হুজুর, এই মোম ছাপ খুব সাবধানে রাখা উচিত। নিশ্চয়ই তাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী ঠিকই বলেছে। গোপাল হেয়ালির সমাধান করে ফেলেছে। মুখস্থ করে রাখো তো, পেল্লাই যত কেল্লা আছে সেখান থেকে 400 পা, পূবেও না দক্ষিণে না, উত্তরে গেলে বেগুন্ধা। কিরে, শুনলি তো? মুখস্থ বলতো। ও মুখস্থ নিয়ে আপনি চিন্তা করবেন না, একবার যখন শুনেছি তখন জীবনে আর ভুলবো না। কিরে ঘটা, ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তবু উজির মশাই, আপনিও একটু মুখস্থ রাখবেন। সামান্য একটা ছড়া মুখস্থ রাখতে পারবো না? হ্যাঁ, আজ রাতেই কিন্তু আমাদের বেরোতে হবে। তোমরা তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সব সময় তৈরি থাকি। এটাই পেল্লাই খানের কেল্লা। হ্যাঁ, এরপর কোন দিকে যাবো রে? দাঁড়ান, ছড়াটা মনে করি। পশ্চিমে নয়, উত্তরে নয়, দক্ষিণে যাও বেঁকে। কিরে ঘটা, ঠিক বললাম তো? না, মনে হয় একটু ওই ভুল বলেছিস। ছড়াটা হবে দক্ষিণে নয়, উত্তরে নয়, পূব দিকে যাও হেঁটে। তোরা কি রে, একটা ছড়া মুখস্থ রাখতে পারিস না? দাঁড়া 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 দাঁড়া, আমাকে মনে করতে দে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পূব দিকে যাও হেঁটে,
এই বটা বটা হেঁটের সঙ্গে কি মিল যায় রে? কেন ঘেঁটের ঘেঁটের সঙ্গে খুব ভালো মিল যায় ঘেঁটের। তোকে আমি ছড়ার মিল দেখাতে বলেছি। আসল ছড়াটায় কি ছিল, কোন দিকে যাওয়ার কথা ছিল? দেখুন সব কটা দিক কিন্তু ভেবে ফেলেছি, একবারও কিন্তু পশ্চিমে যাওয়ার কথা ভাবিনি। আমার মনে হয় পশ্চিমে গেলে ওই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। ঘরটা একেবারে ঠিক বলেছে, পশ্চিমে যাওয়ার কথা আমরা ভাবিনি। চল চল সেদিকেই যাই, না হলে ফিরে আসবো। চলুন তাহলে, 400 পা হেঁটে গেলেই গুপ্তধন। ভাবতেই আমার এত আনন্দ হচ্ছে না, তা কি করে আপনাকে যে বোঝাই উজির মশাই। আরে আরে কত দূর, এই অন্ধকারে আজ হাঁটতে পারছি না রে। এই তো উজির মশাই, আমরা 380 পা এসেছি, আর 20 পা এগোলেই গুপ্তধন। ওরে ওরে মারে, ও বটা বটা রে, বটা আমায় ধর। উজির মশাই একবার এদিকে আসুন তো, ঘটাকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ চল 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 ঘটাকে ধরি চল। আরে আমিও যে পড়ে গেলাম, চারিদিকে এত পাক। উজির মশাই আসুন না, আমাকে ধরুন। দুজনেই পড়ে গেল, আমি কি করি? ওদের আর বাঁচানোর দরকার নেই, চাচা আপন প্রাণ বাঁচা, আমি পালাই। এগি এগি, বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। উজিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো গোপাল, আমরা রওনা হই। উজির সম্পর্কে যা ভেবেছিলাম সেটাই বোধহয় সত্য হলো। হুজুর, এই তাহলে পেল্লাই খানের কেল্লা। হ্যাঁ, এটাকে সে নামেই ডাকা হয়। চলুন হুজুর, কেল্লার একেবারে সামনে গিয়ে দাঁড়াই। সেখান থেকে 400 পা যেতে হবে। ছড়াটা মনে আছে তো? পূবেও না, দক্ষিণে না, উত্তরেতে বেগুনধা। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই ঠিক তাই। আসলে এই গ্রামটার নাম বেগুনধা। একসময় এখানকার রাজা ছিলেন পেল্লাই খান নামের এক জমিদার। তার ছিল প্রচুর ধনরত্ন, কিন্তু তার মৃত্যুর পর সেই রত্ন বা বিপুল মোহরের ভান্ডার কিছুই খুঁজে পাওয়া যায়নি। তাই সকলের ধারণা কোন গুপ্ত স্থানে তা লুকোনো আছে। এবার সেই রত্ন ভান্ডারের খোঁজে আমরা এগিয়ে যাই। চলুন এক পা করে আমরা 400 পা উত্তর দিকে এগিয়ে যাই। কিরে ঘটা, এখনো বেঁচে আছিস ভাই? আমার চারিদিকে পচা জলের পাক, কি দুর্গন্ধ রে বাবা রে। আর দুদণ্ড থাকলেই মনে হচ্ছে মরে যাব। আমারও সেই অবস্থা রে বটা। আমরা একটা কাদামাটিতে পড়ে আছি, কারোর সাহায্য ছাড়া আমাদের ওঠার কোনো উপায় নেই রে। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। গোপাল, আমরা ঠিক কপা হেঁটে এলাম? একদম 400 পা। এবার যেখানে আছে বেগুনধা থেকে 100 পা বেঁকে বাম দিকে যাও চলে, দেখতে পাবে জলে একটা মস্ত মাছ, গুপ্তধনের আঁচ। নবাব বাহাদুর, এবার আমাদের 100 পা বাঁদিকে যেতে হবে। সেখানে নিশ্চয়ই কোনো পুকুর আছে, আর সেখানেই আছে গুপ্তধন। চলুন বাঁদিকে এগোই, মাত্র 100 পা। ওই দেখুন, জলের ঠিক মাঝখানে একটা পাথরের বিরাট বোয়াল মাছের মূর্তি বসানো আছে। মনে হচ্ছে ওই মাছের পেটের মধ্যেই রত্ন লুকানো আছে। আমি জলে নামবো। খুব সাবধানে। ঘটা, তোর জন্যই এমনটা হলো। তোর কথাতেই পশ্চিম দিকে হেঁটেই আমাদের এই দশা হলো। হুজুর, এই বোয়াল মাছের মূর্তিটা আসলে একটা পাথর, নিচটা মাটিতে গাঁথা, ওপরে মাছের মূর্তি বসানো হয়েছে। দেখুন, বোয়াল মাছের মুখে হাত ঢোকালাম, এই এলো রত্নের 2-1 টুকরো। তার মানে এখানে গুপ্তধন আছে।
আপনি লোক লাগিয়ে এই বোয়াল মাছের মূর্তিটাকে পাড়ে নিয়ে যান হুজুর। তোমার জন্য চিন্তা হচ্ছে, তুমি আগে পারে এসো। এখান থেকে আর উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই না রে। আমাকে জিজ্ঞেস করে কি লাভ? হ্যাঁ, উজির মশাই কি বলছে সেটা আগে শুনি। বাঁচতে গেলে হাঁটতে হবে, কোনো না কোনো দিকে তো উঠবই। তাহলে এই বোয়াল মাছের মূর্তিটাকে আগে ভাঙা হোক, দেখা যাক মাছের পেটে কত রত্ন আছে। এই কে আছো? এই মূর্তিটাকে ভাঙো। এই অর্ধেক রত্ন তোমার গোপাল, তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও। না হুজুর, আমি শুধু রাজাজ্ঞা পালন করেছি মাত্র। তবে তবে হুজুর, ওই হীরের আংটিটা আমি নেব। ওই আমি গিন্নির হাতে পরিয়ে দেব। নিশ্চয়ই নিশ্চয়ই। গিন্নি, তোমায় সেই স্বপ্নের কথা বলেছিলাম না? সারা দিন তো স্বপ্নের মধ্যেই থাকো। হ্যাঁ, তা কোন স্বপ্নটা বলো তো? ওই যে বোয়াল মাছের পেটে রাজকুমারীর হীরের আংটি। হ্যাঁ হ্যাঁ, ওইসব আজগুবি স্বপ্নের কথা রোজই শুনি, রোজই। এখন বাবা আমার স্বপ্ন শোনার সময় নেই। হ্যাঁ, দেখো দেখো স্বপ্ন কিভাবে সফল হয়। সেই রাজকুমারীর হীরের আংটি এখন আমার হাতে, দেখো। আরে 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 আরে, সত্যি তো হীরের আংটি। কোথায় পেলে? বোয়াল মাছের পেট চিরে গো, তোমার জন্য গুপ্তধন নিয়ে এসেছি গিন্নি। ও মা, তোমার কি বুদ্ধি গো! আজ বাজার যাব না, কি পেটে ব্যথা শুরু হয়েছে। গো পেটে ব্যথা? বুঝেছি বুঝেছি, বাজার যাওয়ার নামেই তোমার অনেক কিছু শুরু হয়ে যায়। পেটে ব্যথা হচ্ছে তো আমি কি করতে পারি? তা তোমার পেটে ব্যথার কারণটা জানতে পারি? হ্যাঁ, সেরকম ব্যথা হলে বলবো, একবার বৈদ্য মশাইকে দেখিয়ে নেওয়া ভালো। পেটে কেন ব্যথা হলো সেটা আগে বলো। হ্যাঁ, কম খেয়ে বললে কেউ বিশ্বাস করবে না, তাই বলিনি। কি বললে? কি এমন খেতে দাও? কি এমন খেতে দাও? কাল রাতে 2 হাঁড়ি মাত্র ভাত খেয়েছি, সকালে 1 হাঁড়ি পান্তা। এই খাওয়া খেয়ে বাজারের মতো কঠিন কাজ করা যায়? পেটে ব্যথা হবে না বলো তো গিন্নি? আমার মাথা চিবিয়ে না খাওয়া পর্যন্ত তোমার পেটের খিদে মিটবে না। হ্যাঁ, আজ আমি খেতে দেব না। দেখি পেটে ব্যথা নিয়ে তুমি কি করে রাজসভায় যাও। হ্যাঁ, এই যে একটা অসভ্য লোক হলে তবে একটা লোক বলতে পারে কম খেয়ে পেটে ব্যথা হয়েছে। হ্যাঁ, আরে আজ মহারাজ আসার আগে আমি চলে এলাম। কি মন্ত্রী মশাই, মহারাজ যে আজ দেরি করে আসছেন তাকে কিছু বলতে পারবেন? মহারাজ অসুস্থ, আজ আসতে পারবেন না। তাই মহারাজ রাজবৈদ্য, মন্ত্রীমশাই আর গোপাল ভাঁড়কে ডেকে পাঠিয়েছেন। মহারাজ অসুস্থ, দরকার রাজবৈদ্য, সঙ্গে আবার গোপালকে কেন ডাকাডাকি? গোপাল কোন কাজে লাগবে? হ্যাঁ, আপনার সঙ্গে আমি একমত। মহারাজ অসুস্থ, দরকার রাজবৈদ্য। আপনি কোন কাজে লাগবেন? গোপাল দিনকে দিন তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে। এখন মহারাজ অসুস্থ, তিনি যতদিন না সুস্থ হন রাজকার্য চালাবো আমি। আমার সঙ্গে মুখ সামলে কথা বলবে। তথাস্তু মহারাজ। গোপাল, ও মা, গোপাল, পেটে যে অসহ্য ব্যথা। কিছু কিছু ব্যবস্থা করো, নইলে নইলে মারা যাবো যে। না 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 মহারাজ, আমি যে পাচনটা দিচ্ছি তা ব্যথা উপশমের জন্য। রোগ সারাবে সেই ওষুধ, যা আনতে আমাকে যেতে হচ্ছে ওই ভিন রাজ্যে। যাও যাও যাও, দেরি করো না, এক্ষুনি এক্ষুনি বেরিয়ে পড়ো। আমাকে সুস্থ করে তুলতে পারলে তোমাকে তোমাকে এমন পুরস্কার দেব যে তুমি ভাবতেও পারবে না। পুরস্কারের প্রশ্ন এখন আসছে না মহারাজ। আপনাকে সুস্থ করাটাই এখন আমার প্রথম কাজ। আগের কাজ আগে করা যাক। গোপাল বরং আমার সঙ্গে চলুক, আমি গোপালকে পাচনটা দিয়ে দিচ্ছি। দিনে অন্তত 5 বার করে খেতে হবে, তাহলে ব্যথা কমবে।
আচ্ছা আচ্ছা, আমি ওই গোপালের হাতে ওষুধ দিয়ে বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। গোপাল, তুমি রাজবৈদ্যর সঙ্গে যাও। আর মন্ত্রী মশাই, এই সময়টা রাজকার্য আমি আপনার সঙ্গে একসাথে সামলে নিচ্ছি, ঠিক আছে? আপনি কেন এত কষ্ট করতে যাবেন মহারানী? আমি সামলে নিতে পারবো। আমি যা বললাম তা মহারাজের আদেশ মনে করে পালন করুন। আর গোপাল, সে কি করবে? সেটা আপনার পরে ভাবলেও চলবে। কি মহারাজ, আমি আপনার নির্দেশ মতোই তো এই আদেশ দিলাম। হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, আমি সুস্থ না হওয়া পর্যন্ত মহারানী রাজকার্য চালাবে। প্রয়োজনে প্রয়োজনে রানী রানী গোপালের পরামর্শ নেবেন। কি বুঝলেন বৈদ্যমশাই? মহারাজের অসুখটা কি খুব খারাপ? না, খুব খারাপ নয়। ভয়ের কোনো কারণ নেই, তবে কষ্ট পাবে। যতক্ষণ না ঠিক ওষুধ পড়ছে ততক্ষণ কষ্ট পাবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি গোপাল আর রাজবৈদ্য রাজসভা থেকে ফিরে আসছে? ব্যাপারটা একটু দেখতে হয়। আমি ওদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইলাম, ওরা এগিয়ে গেলেই আমি ওদের পিছু নেব। হ্যাঁ।